এখন শুনবেন আজকের গল্প। মূর্তিটা তুচ্ছ কাঠে গড়া বটে, কিন্তু তার গলায়, বুঝলে, তার গলার মালায় আছে একখানা আশ্চর্য নীলা। হ্যাঁ, ওজনে নাকি প্রায় 150 ক্যারেট। 150 ক্যারেট? হ্যাঁ। আরে বলো কি হে? তবে আর বলছি কি? হ্যাঁ, হীরালাল, আমার আর কোনো আশাই নেই। আমার আঘাত সাংঘাতিক। মাথা ঘামানোর অধিকার বোধ করি আমার ছিল, তবে তুমি আমার কাছে চিরকাল রহস্যময়ই থাকলে। আমার কাছে তুমি যেন শিলমোহর করা খাম। সামনে থাকলেও বুঝতে পারি না তোমার ভেতরে কি আছে। আমার আড়ালে তুমি কি করো, কোথায় থাকো, কিছুই জানি না। এত টাকা পাও কোথা থেকে তাও বুঝি না। খালি তুমি নাও। আজ থেকে দেখছি এই বাড়িখানাও আমার কাছে রহস্যময় হয়ে উঠেছে। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী সর্বনাশা নীলা। গল্প পাঠে আমি সায়ন্তন। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। শোনো শোনো চন্দ্রাবলী, তন্দ্রামাখা কুন্দ কলি। শ্রী রাধিকার হাহাকার আর চন্দ্রাবলীর সান্ত্বনা রেডিওতে বেজে চলেছে। শ্রোতা পান্নানালের কানে যেন তা প্রবেশ করছে না। তার মুখে উদ্বিগ্নতার ছায়া। কোনো বন্য চিন্তা ঝোড়ো পাখার ঝাপটা মেরে মেরে যাচ্ছে তার মনে। সে উৎকীর্ণ হয়ে আছে, তবু রেডিওর পালা তাকে যেন ঠিক আকর্ষণ করছে না। রাধার সেকেলে কান্না আর ভাল লাগে না, কিন্তু শেষ কথা দুটি বেশ ভালো লাগলো। দুটি আঁখি, দুটি নীলা। নীলা নীলা, তবে দুটি নীলা বড় বাড়াবাড়ি। একটি মাত্র নীলা পেলেই আমি বেঁচে যাই। শুধু একটি মাত্র নীলা। কে? আমি সোহনলাল হে। ওহো, এসো এসো, ভেতরে এসো। আমায় ডেকেছো? হ্যাঁ, বসো বসো, কথা আছে। কথা? তা তোমার মুখে ভাবনার রেখা কেন? আসলে রাত 9টা বাজছে, চুনিলাল আর হীরালাল এখনো এসে পড়লো না। একটা জরুরি কাজে তাদের কলকাতার বাইরে পাঠিয়েছি, বুঝলে। তা ট্রেনের সময় তো অনেকক্ষণই হয়ে গেছে। তোমার জরুরি কাজ মানেই তো বিপদের কাজ। দেখো, হয়তো তারা কোনো বিপদে পড়েছে। বিপদ? হ্যাঁ, তা অসম্ভব নয়, কিন্তু তাদের বিপদে আমারও যে বিপদ। এই দেখো পান্নালাল, ব্যাপারটা না আমি ঠিক বুঝতে পারছি না। আগে সব কথা খুলে বলো দেখি। আচ্ছা বেশ, খুব সংক্ষেপেই বলছি, শোনো। হ্যাঁ, বলো বলো। সাঁওতাল পরগনার এক পাহাড়ে, বুঝলে, গুহার মধ্যে অদ্ভুত এক দেবতা আছে। আচ্ছা। হ্যাঁ, সাঁওতালিরা অনেক ভূতকে পূজা দেয়, জানো তো। হ্যাঁ হ্যাঁ। তাই এ দেবতাটিও হচ্ছে একটি ভূত। আর যে সে ভূত নয়, একেবারে দস্তুর মতো দুষ্ট ভূত। রং করা কাঠে গড়া 12 ফুট উঁচু সেই মূর্তি। তার বিভৎস মুখের দিকে তাকালেই বুকের রক্ত ভয়ে একেবারে জমাট বেঁধে হিম হয়ে যায় হে। মূর্তিটা তুচ্ছ কাঠে গড়া বটে, কিন্তু তার গলায়, বুঝলে, তার গলার মালায় আছে একখানা আশ্চর্য নীলা। হ্যাঁ, ওজনে নাকি প্রায় 150 ক্যারেট। 150 ক্যারেট? হ্যাঁ। আরে বলো কি হে? তবে আর বলছি কি? হ্যাঁ, ফরাসি গভর্নমেন্ট একবার বাংলাদেশ থেকে, বুঝলে, একখানা 100 ক্যারেটের নীলা কিনেছিল। আরে তারই দাম যে 1,02,000 টাকা। তাহলে এ নীলাখানার দাম কত হবে একবার আন্দাজ করে দেখো দেখি। তা এই গরিব সাঁওতালিরা এত দামি নীলা কোত্থেকে পেল?
না, তা কেউ জানে না। ওই ভূত দেবতাটি হচ্ছে অতি প্রাচীন ভূত, বুঝলে। বয়স তার 300 বছর হবে। সাঁওতালিদের বিশ্বাস তাদের দেবতা ওই নীলা নিয়েই পরলোক থেকে ইহলোকে অবতীর্ণ হয়েছে। অবশ্য নীলাখানার কথা তারা কারোর কাছে প্রকাশ করে না, দৈবগতিকে আমি জানতে পেরেছি। ও, বুঝেছি। রতনেই রতন চেনে। আর জানতে পেরেই নীলাখানা চুরি করবার জন্য চুনিলাল আর হীরালালকে পাঠিয়ে দিয়েছ, তাই তো? একদম ঠিক ধরেছ। ওদেরকে পাঠিয়েছি কারণ এসব কাজে ওরা দুজন যে কিরকম ওস্তাদ সে তো তুমি জানোই। হ্যাঁ, তার জানি নে, জানি বই কি। আরে তারাই তো তোমার ডান হাত আর বাঁ হাত। তাদের দৌলতেই তো কলকাতার পথে পথে তোমার চারখানা মোটর ছুটোছুটি করছে, আর তোমার দরজায় মো সাহেবের ভিড় হচ্ছে। না 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 না, তোমার কথা ঠিক হলো না সোহনলাল। কেন? দেখো, তারা হলো আমার সৈন্য, আর আমি তাদের সেনাপতি, বুঝলে। বুদ্ধি যোগাই আমি। সে কথা সত্য, কিন্তু পান্নালাল, এখন প্রশ্ন হচ্ছে এই যে চুনিলাল আর হীরালাল সে নীলাখানা চুরি করবে কেমন করে? সাঁওতালিরা অমন বহুমূল্য রত্ন তো অরক্ষিত অবস্থায় পথে ফেলে রাখবে না। হ্যাঁ, কিন্তু সোহনলাল, নীলাখানা বেওয়ারিশ মালের মতো প্রায় অরক্ষিত অবস্থাতেই আছে। হ্যাঁ, সাঁওতালিদেরও ভিতরে হয়তো লোভী লোকের অভাব নেই, কিন্তু ওই ভুতুড়ে দেবতাকে তারা ভয় করে জমের মতো, বুঝলে। তাদের দৃঢ় বিশ্বাস যে ওই নীলা চুরি করবে তার সর্বনাশ হবে। এমন বিশ্বাসের কারণ? পান্নালাল চেয়ারে গা এলিয়ে বসেছিল। সোজা হয়ে উঠে উৎসাহ ভরে বলল, তবে শোনো, অনেককাল আগে নাকি একজন লোভী সাঁওতালি ওই নীলাখানা চুরি করে দেশ ছেড়ে পালিয়েছিল। তার পরের দিনই ভুতুড়ে দেবতার মূর্তিও অদৃশ্য হয়। কিন্তু দুদিন পরেই সকলে অবাক হয়ে দেখলে তাদের দেবতা আবার নিজের জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তার গলার মালায় ঝুলছে সেই নীলা, আর নীলার নীল গায়ে রক্তের রাঙা দাগ। কি রক্তের দাগ? তার মানে? তার মানে দেবতা নাকি সশরীরে গিয়ে চোরকে বধ করে হারানো রতন নিয়ে ফের ফিরে এসেছিলেন। যত সব গাঁজাখুরি গপ্প। না না, শোনো, আরো একটা গপ্প আছে, যদিও তাতে গাঁজার গন্ধ বেশি নেই। আর একবার রাতে আর একটা চোর গুহার ভেতরে ঢুকেছিল, কিন্তু গুহার ছাদ থেকে মস্ত একখানা পাথর খসে তার মাথায় পড়ে। সকালে সবাই গিয়ে দেখে চোরের মাথাটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, আর তার হাতে রয়েছে সেই সর্বনেশে নীলা। সাঁওতালিদের মত হচ্ছে দেবতাই পাথর ছুঁড়ে তার দফা রফা করে দিয়েছিলেন। আচ্ছা পান্নালাল, হ্যাঁ, এসব রূপকথায় তুমি বিশ্বাস করো? দেখো, আমি তো করি না, তবে সাঁওতালিরা কিন্তু করে। কোন চোরই তাই আর ওই মুখো হয় না। রাত্রে গুহার মুখে পাহারা দেয় সাঁওতালি এক পুরুত, একেবারে একলা। তা চুনিলাল আর হীরালাল অনায়াসেই তার চোখে ধুলো দিতে পারবে। সব তো বুঝলুম, কিন্তু তুমি হঠাৎ আমাকে স্মরণ করেছো কেন? আরে বলো কি ভাই, তুমি একে জহুরি, তার উপরে চোরাই মাল বিক্রি করতে ওস্তাদ। তুমি ছাড়া তো আমার গতি নেই। সেই তাই নীলাখানা যদি আমি 1.5 লাখ টাকায় বেচে দিতে পারি, তাহলে আমার পাওনা কি হবে? 10%। 10% মানে মোটে 15,000 টাকা। তা হয় না, এসব কাজে পদে পদে বিপদ। আমার ওই 25,000 টাকা চাই। 25? আচ্ছা, বেশ 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 সোহনলাল, সেসব কথা যথাসময় হবে। গাছে কাঁঠাল গোঁফে তেল দাও কেন, আগে চুনিলাল আর হীরালালকে আসতে দাও। কিন্তু তারা কি আর আসবে? কেন? হয় তারা ওই নীলা নিয়ে উধাও হয়েছে, নয় কোনো বিপদে পড়েছে। হয়নি, ফেল। তোমার দুটো অনুমানের একটাও সত্যি নয়। ওই যে সিঁড়ির উপর আমি হীরালালের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। জয় মা কালী, জয় মা। অতি দ্রুত পায়ের শব্দ সিঁড়ি দিয়ে উঠে আসছে। ধনুকের ছেঁড়া ছিলার মতো পান্নালাল চেয়ার থেকে উৎক্ষিপ্ত হয়ে দরজার দিকে যেন ছিটকে এলো।
বাইরে থেকে তড়াম করে ঘরের দরজা খুলে গেল। ঝড়ের ঝাপটার মতো আছড়ে পড়ল হীরালাল ঘরের মধ্যে, পান্নালালের পায়ের কাছে। পান্নালাল ও সোহনলাল তাকে ধরে তুলতে গেল। ভয়ার্ত বিস্ফারিত চোখ দুটো কপালে তুলে কোনো রকমে উচ্চারণ করে হীরালাল, পান্নাবাবু, পান্নাবাবু, জল জল। সংজ্ঞাহীন হীরালাল অসার নিষ্পন্দ হয়ে ভারী পাথরের মতো ওদের হাত থেকে নিচে স্খলিত হয়ে পড়ল। সোহনলাল জল আনতে ছুটল। মুহূর্তের অবকাশ। ক্রূর বিদ্যুৎ ভঙ্গিতে পান্নালাল হীরালালের হাতের মুঠো ও জামার পকেটগুলো সতর্ক ক্ষিপ্রতায় হাতড়ে দেখল। কই কই কোথায়? না, এখানেও নেই। সোহনলাল জল এনে চোখে মুখে দিতে লাগলো। সোহনলাল, ও সেন্স নেই বুঝলে। চলো একে ধরাধরি করে শোবার ঘরে বিছানার উপর নিয়ে যাই। হ্যাঁ, চলো চলো চলো। মাথার কাছে টেবিল ফ্যানটা চালিয়ে দাও দেখি। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ওর জ্ঞান না ফিরলে তো কিছুই বুঝতে পারছি না ভাই, কি হয়েছে আর কি বা হতে চলেছে। তবে ইতিমধ্যেই যদি... এই বলতে বলতে পান্নালাল তাড়াতাড়ি সামনের দরজাটা বন্ধ করে চাবি ঘুরিয়ে দিল। তারপর ত্রস্ত পায়ে টেবিলের ড্রয়ার থেকে দুটো রিভলভার বের করে কার্টিসগুলো একবার ঘুরিয়ে দেখে নিল এবং কোমরের দুই ধারে দুটোকে গুঁজে নিয়ে সোহনলালের সঙ্গে মিলে হীরালালকে ধরাধরি করে শোবার ঘরের দিকে অগ্রসর হল। পান্নাবাবু, পান্নাবাবু। একই কি ব্যাপার হীরালাল, আবারও তো হাঁপাচ্ছ কেন? ওহ, অনেক কষ্টে পালিয়ে এসেছি, ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছি। সে কি? হ্যাঁ, আমি আসবার আগেই কলকাতার পুলিশ চুরির খবর পেয়েছে। নিশ্চয়ই ওখানকার পুলিশ তাদের খবর পাঠিয়েছে। হাওড়ায় তারা আমার জন্য অপেক্ষা করছিল। কি করে যে তাদের ফাঁকি দিয়েছি তা বলবার আগে এক গ্লাস জল। এই নাও এই নাও। বাঁচলুম। ওহ, যা তেষ্টা পেয়েছিল। তাহলে নীলাখানা পেয়েছো? কই কই সে নীলা আমাকে একবার দেখাও দেখাও দেখাও। তাকে দেখবার জন্য আমি একেবারে ব্যাকুল হয়ে আছি। কথা বলতে বলতে অধীর আগ্রহে পান্নালাল তার হাতখানা বাড়িয়ে দেয়। হীরালাল তার অধৈর্য ও অশোভন লোভ লক্ষ্য করে। পান্নালালের প্রতি একটা উৎকট ঘৃণা তার অন্তঃস্থল থেকে উদ্গারিত হয়ে আসে। সে নির্বাক দৃষ্টিতে পান্নালালের দিকে তাকিয়ে থাকে। পান্নালাল কি ভেবে হাতখানা সরিয়ে বলে, তবে কি নীলাখানা চুনিলালের কাছে আছে? কই কোথায় কোথায় চুনিলাল কোথায়? চুনিলাল এখন কোথায় আছে জানি না। জানো না? না পান্নাবাবু, স্বর্গের দরজা তো সে খোলা পাবে না, হয়তো এতক্ষণে সে নরকের দিকে যাত্রা করেছে। দেখো হীরালাল, আমি হেয়ালি ভালোবাসি না, আগেই বলে দিচ্ছি। আগে আমি জানতে চাই নীলাখানা পেয়েছো কি না। পেয়েছি পেয়েছি পান্নাবাবু। যাক, তাহলে এইবারে সব খুলে বলো দেখি। শুনুন তবে, কাল অমাবস্যার রাত গেছে। ঘুটঘুটে অন্ধকারে গা ঢেকে আমরা দুজনে গুহার দরজার কাছে গেলুম। চারিদিক একেবারে নিঝুম, গাছের পাতারা পর্যন্ত নিঃসাড়। তারই মধ্যে শোনা যাচ্ছে কেবল গুহার দরজায় সাঁওতালি পুরুতের নাক ডাকার আওয়াজ। চুনিলাল এক লাফে তার উপর ঝাঁপিয়ে পড়ল। পুরুতের গলা টিপে ধরে এ জম্মের মতো তার নাক ডাকা বন্ধ করে দিলে। তারপর দুজনে গুহার ভিতরে ঢুকলুম। ঘুটঘুটে অন্ধকার গুহা। ঢুকতেই কেন জানি না আমাদের গা ছমছম করতে লাগলো। চুনিলাল তো এগুতেই চায় না, আমার গুঁতো খেয়ে তবে এগুলো। কিন্তু টর্চ জেলেই দেখলুম সেই ভীষণ ভূত দেবতার দুটো ড্যাব ড্যাবে আগুন চোখ দপদপ করে জ্বলছে। চলছে? অসম্ভব! কাঠের মূর্তি, আরে চোখ জ্বলবে কেমন করে? আরে ভয়ে তোমরা কি দেখতে কি দেখেছো তার ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। তারপর শুনুন, বেজায় উঁচু সেই মূর্তিটা, তার গলা আমাদের নাগালের বাইরে। চুনিলাল ভয়ে কাঁপতে কাঁপতে আমার কাঁধের উপরে চড়ে মূর্তির গলার হাড় থেকে কোনো রকমে নীলাখানা ছিঁড়ে নিলে। কিন্তু পর মুহূর্তেই ভয়ানক চেঁচিয়ে উঠে আমার কাঁধ থেকে ঠিকরে পড়ে গেল।
টর্চের আলো ফেলে দেখি চুনিলাল মাটির উপরে ছটফট করছে, আর তার পাশে পড়ে রয়েছে নীলাখানা। মূর্তির দিকে তাকিয়ে দেখি তার গা বেয়ে মস্ত একটা সাপ ফুসফুস করতে করতে নেমে আসছে। আমি আর দাঁড়ালাম না, নীলাখানা তুলে নিয়ে তীরের মতো ছুটে পালিয়ে এলাম। ওহ, আহা, নরকে যাক চুনিলাল, সেই নীলাখানা কোথায়? দাও দাও দাও, এখনই দাও, সেই নীলা আমার হাতে দাও, আমি তাকে দেখতে চাই। এই নিন আপনার নীলা। কোচার খুঁটে বাঁধা ছিল নীলাখানা, পেটের কাছে অতি সাবধানে গোঁজা। সেটা খুলতেই হীরালালের হাত থেকে একরকম ছোঁ মেরেই নীলাখানা নিয়ে পান্নালাল নীরবে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে দেখতে লাগলো। দেখতে দেখতে কেমন যেন হয়ে যায় পান্নালাল। সে ভুলে যায় সকল উত্তেজনা, সমস্ত আতঙ্ক, বিভীষিকা। হীরালালের বিভৎস কাহিনী তার কাছে স্বপ্নে শোনা গল্প হয়ে গেছে। চুনিলালের মৃত্যু, হীরালালের পিছনে পুলিশের অনুসরণ, এখানকার অবস্থানে তাদের আসন্ন বিপদের সম্ভাব্যতা সমস্তই সে বিস্মৃত হয়। অপলক আবিষ্ট নেত্রে সে চেয়ে থাকে নীলাখানার দিকে। এই কি নীলার সম্মোহন? হ্যাঁ, এই মোহের পথেই কি নীলা ডেকে আনে সর্বনাশ মানুষের লোভী জীবনে? কে জানে। আশ্চর্য নীলা, এর তুলনা নেই। আহা, আশ্চর্যই বটে। নীল পদ্ম, নীল আকাশ, নীল সাগরের রং এর কাছে ম্লান হয়ে যায়। উফ, এই তোমার কবিত্ব রাখো তো পান্নালাল। ওই 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 নীলাখানা আমার হাতে দাও। ওর কত দাম হতে পারে একটু দেখে। না 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 না, কি হলো? এই নীলা আমার আর বেচবার ইচ্ছে নেই। সে কি? না, আরে আমার 25,000 টাকা মাঠে মারা যাবে নাকি? না 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 না, ও নীলা না বেচলে আমার টাকা দেবে কে? ওর জন্য চুনিলাল মরেছে, আমিও জমের দরজা থেকে ফিরে এসেছি। তোমাকে 3,000 টাকা বকশিস দেবো। 3,000। 3,000 টাকা? ও নীলার কত দাম হবে সোনলাল বাবু? 1.5 লাখ হতে পারে। আর আমি পাবো 3,000 টাকা? পান্না বাবুর দয়ার সীমা নেই। পান্না, ও নীলা তোমাকে বেচতেই হবে। দেখো, আমাকে না হয় 15,000 টাকাই দিও। না 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 না, বেচবো না। পান্নালাল ওদের কথায় যেন কানই দেয় না। ক্রমেই তার অন্তরের তলদেশ থেকে সমস্ত চিন্তা, সংকল্প, দেহের প্রতিটি স্নায়ুতন্ত্রী সমস্তই কঠিন থেকে কঠিনতর হয়ে এক অদ্ভুত পৈশাচিক নির্মমতায় যেন রূপান্তর গ্রহণ করে। দুর্দম্য অধৈর্য বুঝি প্রচণ্ড বিস্ফোরণে তার নিষ্ঠুরতম আত্মপ্রকাশ প্রত্যক্ষ করাতে চায়। তবু নিজেকে সম্বরণ করে পান্নালাল। দৃঢ় গাম্ভীর্যে সে উঠে দরজার দিকে অগ্রসর হল। পান্না, তোমার টিকে কিন্তু আমার কাছে বাঁধা। জানো তো, আমি তোমার সর্বনাশ করে দিতে পারি। পান্না বাবু, আমিও ওই নীলার সমান ভাগ চাই। সোহনলাল করবে আমার সর্বনাশ, আর হীরালাল চাহে সমান ভাগ। তাহলে আমার উত্তর হচ্ছে এই। কথার সঙ্গে সঙ্গেই চকিতে রিভলভার বের করে দুবার ছুড়ল পান্নালাল। দুটো জ্বলন্ত গুলি দুজনের দাবি ঠান্ডা করতে যথেষ্টই। পান্নালাল তা জানে। সোহন ও হীরালাল আর্তনাদ করে আছড়ে পড়ে গেল। ইনি করবেন আমার সর্বনাশ, আর উনি চায় আমার সমান ভাগ। একি বাইরে ও কার মোটরের শব্দ? ও কারা দরজায় লাথি মারে? হ্যাঁ, নিচেকে যেন চিৎকার করে বলছে, দরজা খোলো, নইলে আমরা দরজা ভেঙে ফেলবো। পুলিশ! সর্বনাশ! সদর দরজায় পদাঘাতের পর পদাঘাত, আর সেই সঙ্গে পান্নালালের চেতনার ওপরে যেন কেমন একটা ভারী বিভ্রান্তির প্রলেপ কেউ লেপে দিচ্ছে।
সমস্ত ঘরের বাতাস যেন প্রতিধ্বনি করে উত্তরোত্তর বাড়িয়ে তুলছে একটা অমানুষিক কণ্ঠের বিকট ও তীব্র স্বর। কোথায় যেন একটা পৈশাচিক অট্টহাস্য হা হা করে পান্নালালের সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলতে চায়। উদ্ভ্রান্ত স্বরে সে চিৎকার করে ওঠে, ওকে ওকে অমন করে হাসছে। মৃত্যুর অরাজকতা যেন বয়ে গিয়েছে ঘরখানার মধ্যে দিয়ে। টেবিল, চেয়ার, বিছানা ওলট পালট, বিপর্যস্ত। সোহনলাল ও হীরালালের অবিন্যস্ত রক্তাক্ত দেহ মেঝের ওপর লুটিয়ে পড়ে রয়েছে। সোহনলাল ও হীরালাল বহু মরণাত্মক অভিজ্ঞতা থেকে এ কথাটা ভালো করে জানে যে তাদের দুর্ধর্ষ জীবনের ইতি একদিন এমনি করেই টানতে হবে। তবু পৃথিবী থেকে যাওয়ার আগে পান্নালালের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়া তাদের চাই। ওদিকে সদর দরজায় তেমনি দমাদম আওয়াজ হচ্ছে, আর মাঝে মাঝে যেন পাহাড়ে পাঁজরা ফাটিয়ে বিকট শব্দে ফেটে পড়ছে একটা হা হা হাসি। সোহনলালের রক্তাক্ত দেহ তখনও ছটফট করছে, কিন্তু হীরালাল সম্পূর্ণ মৃতবৎ। হঠাৎ যেন তার দেহ নড়ে উঠল। পাখি আকাশে উড়ে যেতে তার আশ্রয় শাখায় যেমন দোলা লাগে তেমনি, কিন্তু হীরালালের প্রাণবিহঙ্গ তার দেহ শাখার আশ্রয় ছেড়ে শূন্য পক্ষ বিস্তারের কোনো লক্ষণই দেখালো না, বরং তীরের চকচকে ফলার মতো তৃণাবরণ ভেদ করে তার তীক্ষ্ণ চোখ দুটো ধীরে ধীরে খুলল। প্যাট প্যাট করে চারিদিকটা একবার দেখে নিল এবং চিরকালের অভ্যাস মতো পরিহাসপক্ক ভাষায় বলল, পান্নাবাবু তো পগার পার, এইবারে আমাকেও গাত্রোত্থান করতে হবে। ওহে সোহনলাল বাবু, চোখ তো মুদে আছেন, কিন্তু পটল তুলেছেন না আমারই মতো কপট মৃত্যু? হীরালাল, আমার আর কোনো আশাই নেই। আমার আঘাত সাংঘাতিক। কিন্তু পান্নাবাবুর গুলিতে আহত হয়েছে কেবল আমার পাঞ্জাবির হাতা। তার চোখে ধুলো দেওয়ার জন্যই এতক্ষণ আমি মরার মতো পড়েছিলাম। নেন নেন নেন, এবার উঠে বসুন দেখি। বড় যাতনা, বড় যাতনা। কিন্তু ওই শয়তান পান্না কি পালাতে পারবে? খুব পারবে। বাড়ির পিছন দিকে একটা গুপ্তদ্বার আছে যে, পুলিশ সদরে যেরকম লাঠির ওপর লাঠি চালাচ্ছে, আমাকেও এখনই সেই পথে অবলম্বন করতে হবে। কি হীরালাল, উঠে পড়লে যে? তোমার তো দেখছি কিছুই হয়নি। চললে কোথায় তুমি? না 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 হীরালাল, আমায় ফেলে যেও না হীরালাল, আমায় ফেলে যেও না। হীরালাল তার কাতর নিষেধের কোনো অর্থ খুঁজে পায় না। তার ভুলুণ্ঠিত রক্তাক্ত দেহের দিকে একটা বক্র দৃষ্টি হেনে হো হো করে হেসে ওঠে হীরালাল। সে মনে করে যে মরছে, অপরের বেঁচে থাকাটা হয়তো তার অসহ্য, তাই বলে এখন ওর শুশ্রূষা করতে বসে পুলিশের হাতে ধরা পড়ে সেও মরবে নাকি। সে টেবিলের কাছে গিয়ে একখানা কাগজ টেনে নেয়। এখনই যেও না হীরালাল, শোনো, আমার তো শিয়রে মৃত্যু, কিন্তু মরবার আগে আমি শুনে যেতে চাই, তুমি এই শয়তানির প্রতিশোধ নিতে পারবে কিনা। চুপ করে রইলে কেন হীরালাল, বলো। এই তুমি কাগজে কি লিখছো? কি লিখছো তুমি? আপনি বলার আগেই প্রতিশোধের ব্যবস্থা করছি। হীরালাল, আমার চোখে চারিদিক ঝাপসা হয়ে আসছে। শীঘ্র বলো কি ব্যবস্থা করছো তুমি? শুনুন, পান্নাবাবু নিশ্চয়ই তার স্ত্রীর কাছে গেছে। সে যদি সেখানে না যায়, তাহলে তার বরাত ভালো। অদৃষ্টের বিরুদ্ধে আমি তো আর লড়তে পারবো না। কিন্তু হীরালাল, তুমি শুনেছ কি?
সেই সেই ভয়ানক হাসি। শুনেছি বোধহয় পুলিশের কেউ হেসেছে। না হীরালাল, না না না, সে হাসি মানুষের নয়, মানুষের নয়। তাহলে যমদূত বোধহয় আপনাকে অভ্যর্থনা করতে এসেছে। ওই যে সদর দরজা ভেঙে পড়লো। আপনি মরুন মরুন, এখন মরুন, আমি পালাই, পরে নরকে একদিন আবার দেখা হবে। পুলিশের লোক প্রায় উঠে এসেছে। তাদের হইচই যেন শব্দের সিঁড়ি বেয়ে উপরে উঠে সরীসৃপ দুর্বার হিংস্রতায় ফনা মেলে আসছে। দরজায় ধাক্কা দিয়ে ঘরের মধ্যে দমকা ঝড়ের মতো প্রবেশ করলো পুলিশের ইন্সপেক্টর। এ কি, ঘরের ভিতর যে রক্তারক্তি কাণ্ড! কে তুমি? কে তুমি? আর পরিচয় দেওয়ার সময় নেই। আসামি পান্নালাল আমাকে মেরে গুপ্তদ্বার দিয়ে পালিয়েছে। ওই ওই টেবিলে তার ঠিকানা। কাগজে লেখা আছে 10 নম্বর চন্দ্রমোহন লেন। পান্নাবাবু নীলা নিয়ে সেইখানে পালিয়েছে। স্যার, এই লোকটা বোধহয় মরে গেল। মরুগে, ভদ্রগুন্ডা। পান্নালালের আড্ডায় সাধু লোক মরতেও আসে না। কলকাতার আরেকটা আপদ দূর হলো, কিন্তু মরবার আগে লোকটা 2-1টা কথা বলে গেলে পারত। হ্যাঁ স্যার, এমন করে মরা বড়ই অন্যায় স্যার। এখন আমরা কি করব? এই আড্ডার মালিক পান্নালালকে জানি, কিন্তু আবার কোথায় তার দেখা পাবো? চলো 10 নম্বর চন্দ্রমোহন লেনে গিয়ে আগে দেখা যাক, কিন্তু তার আগে এই বাড়িটা ভালো করে তল্লাশি করেছো? হ্যাঁ স্যার, কিন্তু ওই জিনিসটা কোথাও নেই। তাহলে 2জন কনস্টেবলকে এই লাশের পাহারায় রেখে চলো, ওই চন্দ্রমোহন লেনে গিয়ে দেখা যাক। চন্দ্রমোহন লেনে 10 নম্বর বাড়ির সম্মুখ অংশ এত রাত্রেও আলোকিত। সরকারি রাস্তার গ্যাসের আলো এখানে সারা রাত্রি অন্ধকারকে আসতে দেয় না। বাড়ির ভেতরের অংশ অন্ধকার, শুধু ওপরের ঘরের একটা জানলার ফাঁক দিয়ে একটু ক্ষীণ আলোর রেখা চোখে পড়ে। কিন্তু পান্নালাল যেখানে আসছে, পান্নালাল যেখানে আশ্রয় নেবে, পান্নালাল যেখানে সেই নীলা গোপন রাখতে চাইবে, সেখানকার নিষ্কলুষ শান্তি কি নিরবিচ্ছিন্নভাবে বিরাজ করতে পারবে? 10 নম্বর চন্দ্রমোহন লেনের নির্বিরোধ গার্হস্থ পরিবেশের হয়তো কোনো কিছু নিষ্কৃতি পাবে না। হয়তোবা সে আয়োজন সম্পূর্ণ হয়ে এলো। যাক, মানে এই ভাড়াটা বোধ হয় কেটে গেল। নিজের বাড়িতে এসে পড়েছি। এখানকার ঠিকানাটা জানে খালি ওই হীরালাল, কিন্তু সে আর কথা কইবে না। ওরে রামু, রামু! আগে বাবু। গিন্নিমা কোথায়? শোয়ার ঘরে বাবু। আচ্ছা, তুই সদর বন্ধ করকে যা, আমি গিন্নিমার কাছে যাচ্ছি। এই যে প্রভা, জেগে আছো? কি বই পড়ছো? বই আর ভালো লাগছে না। ভালো লাগছে না তবু পড়ছো? উপায় কি? ঘুম না হলে কড়িকাঠ গোনাচ্ছে, বই পড়া ভালো। কিন্তু তোমার ব্যাপার কি বলো দেখি? রাত 11টা না বাজতেই তোমার আবির্ভাব। বন্ধুদের আসর বুঝি জমলো না? কেন এ প্রশ্ন কেন? তোমার মুখ দেখে। আমার মুখে কি দেখছো প্রভা? ভয় আর দুশ্চিন্তা। ও কিছু না, চোখের ভ্রম, তোমার চোখের ভ্রম। ভুল হলো গো, তোমার মুখের পানে তাকিয়ে আমার কখনো চোখের ভ্রম হয় না। যা কি যে বলো, দুনিয়ায় ভয় কাকে বলে আমি জানি না প্রভা। আর হঠাৎ দুশ্চিন্তাই বা আমায় আক্রমণ করবে কেন? জ্যোতিষশাস্ত্র জানলে সে কথা বলে দিতে পারতাম। তুমি অবিদ্যাটা জানো না বলে ভগবানকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু দেখো প্রভা, আমাকে নিয়ে অত বেশি মাথা তুমি ঘামাতে চেও না। মাথা ঘামানোর অধিকার বোধ করি আমার ছিল, তবে তুমি আমার কাছে চিরকাল রহস্যময়ই থাকলে। রহস্যময়? হ্যাঁ, রহস্যময়। আমার কাছে তুমি যেন শিলমোহর করা খাম। সামনে থাকলেও বুঝতে পারি না তোমার ভেতরে কি আছে। আমার আড়ালে তুমি কি করো, কোথায় থাকো, কিছুই জানি না। এত টাকা পাও কোথা থেকে তাও বুঝি না। আমার কাছে তুমি রহস্যময়। এটা যে আমার কত বড় দুর্ভাগ্য তা যদি তুমি জানতে। খালি তুমি নাও, আজ থেকে দেখছি
এই বাড়িখানাও আমার কাছে রহস্যময় হয়ে উঠেছে। বাড়িখানা রহস্যময় হয়ে উঠেছে? কি বলছো কি? হ্যাঁ তাই। তুমি ঠাট্টা করবে বলে এতক্ষণ আমি বলিনি, কিন্তু আমার ঘুম না হওয়ার কারণই হচ্ছে তাই। না না প্রভা, তোমার কথার কোনো অর্থই তো আমি বুঝতে পারছি না। তাহলে শোনো, তুমি তো কোনোদিনই শেষ রাতের আগে বাড়ি ফেরো না, কাজেই রাত 10টার সময় আমি শুয়ে পড়ি। আজও বিছানায় গিয়ে শুয়েছি, হঠাৎ শুনলাম পাশের ঘরে কে যেন ঠক ঠক শব্দ তুলে বেরিয়ে বেড়াচ্ছে। কি বললে? ঠক ঠক শব্দ তুলে? হ্যাঁ, ঠক 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 ঠক, ঠিক যেন দুখানা কাঠের পা ও ঘরে চলে চলে বেড়াচ্ছে। কাঠের পা? হ্যাঁ, কাঠের পা। তারপর? উঠে পড়ে ও ঘরে গেলাম। দরজার শিকল বাইরে থেকে তোলা ছিল, কিন্তু ঘরের ভেতরে কেউ নেই। আর শব্দটা থেমে গেছে। দরজা বন্ধ করে আবার এ ঘরে এসে শুয়ে পড়লাম। আবার সেই শব্দ। আবার ও ঘরে গিয়ে দেখি কেউ নেই, শব্দও থেমে গেছে। আবার এ ঘরে এলাম, আবার সেই চলন্ত কাঠের পায়ের শব্দ। বলো, এর পরেও কারো চোখে আর ঘুম আসে? ও কিছু নয়, কিছু নয়, কিছু নয়। তোমার শুনবার ভুল প্রভা। অসম্ভব। তাহলে এ হচ্ছে ইঁদুরের কীর্তি। ও সন্দেহ আমারও হয়েছিল, কিন্তু সে যে খুব ভারী পায়ের আওয়াজ, ঠিক যেন মস্ত বড় একটা দেহ ও ঘরে পায়চারি করে বেড়াচ্ছিল। না 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 না, ওইটাই তো তোমার ভ্রম। কই, এখন তো আর কোনো শব্দ হচ্ছে না। হ্যাঁ, তাও তো বটে। তাহলে মানতে হয় আমারই ভ্রম হয়েছে। প্রভার কথায় যেন পান্নালাল কানই দেয় না। তার দুশ্চিন্তাক্লিষ্ট মুখে ভয়ের স্পষ্ট চিহ্ন ফুটে উঠল। প্রভার দৃষ্টি তা এড়ায় না। অসতর্কভাবে সে আবার বুঝি অন্যমনস্ক হয়ে পড়ে। কপাল কুঁচকে কি ভাবতে ভাবতে অনেকটা যেন আপন মনেই সে বলে, কি আশ্চর্য, আজ আমাদের দুজনেরই শুনবার ভুল হয়েছে। তুমি শুনেছ কাঠের পায়ের শব্দ, আর আমি শুনেছি বিকট অট্টহাসি। অট্টহাসি? কখন? না 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 না, ও কি বলতে কি বলেছি। না না, হাসি টাসি আমি কিছুই শুনিনি। আবার তুমি রহস্যময় হয়ে উঠলে। আচ্ছা, এই বিষয়ে আর কথা বলতে ইচ্ছে করছে না এখন। যাও প্রভা, তুমি ঘুমোও গে যাও। কিন্তু কিন্তু ও কি শুনছো? ওগো, এটা কি আমার শুনবার ভ্রম, নাকি ইঁদুরের কীর্তি? আহা, তুমি ভয় পাচ্ছ কেন? আচ্ছা দাঁড়াও দাঁড়াও প্রভা, আমি এখনই দেখে আসছি, দাঁড়াও। পান্নালাল সম্পূর্ণ আত্মস্থ সাহসে ভর করে বেরিয়ে গেল। কোমরের বাঁ দিক থেকে বের করে নিল অটোমেটিকটা। সেফটি বোতাম টিপে নিয়ে শক্ত মুঠোর মধ্যে সেটা বাগিয়ে ধরে ঢুকল গিয়ে পাশের ঘরে। কাঠের পায়ের শব্দ তখন কোনো শূন্যে মিলিয়ে গেল। পান্নালাল দেখল সত্যি সে ঘরে কেউ নেই। শব্দ কি এখনো শুনতে পাচ্ছ প্রভা? এই ঘরে কিন্তু কেউ নেই। না। ঠিক আছে, তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো প্রভা। আজ আমি এই ঘরেই থাকবো। আচ্ছা, ঠিক আছে। পাশের ঘরে প্রবেশ করার পর পান্নালালের কেমন জেদ চেপে যায়। সে তার সমস্ত আতঙ্ক ঝেড়ে ফেলে প্রতিপক্ষকে যেন সম্মুখ যুদ্ধে আহ্বান করতে প্রস্তুত। পুলিশকে সে কোনোদিন পরোয়া করেনি। যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে তার কারসাজি পুলিশের চোখে ধুলো দিয়ে এসেছে। আজ তবে তার এত আশঙ্কা কিসের? আধিভৌতিক চক্রান্তে সে বিশ্বাস করে না। অবশ্য আতঙ্কে আত্মহারা হওয়ার মতো উত্তেজনা সে এখনো অনুভব করেনি। তাই নিজের ঘরে প্রবেশ করেই যখন সে দেখল কোনো চলমান পাঠের মূর্তি কোথাও নেই, শব্দও থেমে গেছে, তখন ব্যাপারটা সে একেবারে উড়িয়ে দিতে পারল না। সে স্থির সংকল্পে ঘরের মাঝখানে একটা চৌকি টেনে নিয়ে বসল। শেষ পর্যন্ত এই রহস্যের সমাধান সে করবেই। মন ঘুরে ফিরে ওই একই চিন্তায় ডুবে যায়। সেই অট্টহাসি
এই কাঠের পায়ের শব্দ সাঁওতালিদের দেবতা সম্বন্ধে জনশ্রুতি। সেই সাঁওতালি ভূত দেবতা, তার কাঠের মূর্তি নাকি সচল হয়ে পলাতক নীলাচরকে হত্যা করে নীলা কেড়ে নিয়ে আসে। নীলা চুরি করতে গিয়ে চুনিলাল মরেছে সাপের কামড়ে, কিন্তু হীরালাল নীলা নিয়ে পালিয়ে এসেছে। কাঠের ভূত তখন বাধা দিতে পারেনি। আর এটা তো জানা কথাই, কাঠের মূর্তি কখনো জ্যান্ত হয়? পান্নালাল পকেট থেকে নীলাখানা বের করে ফিরে ফিরে দেখতে লাগলো। বসে বসে সে দেখছে নীলার ঐশ্বর্য, নীল বর্ণের দীপ্তি চোখের সামনে মহা সমারোহে দুলিয়ে তুলছে কুহক বৈচিত্র্য। স্ফটিক অঙ্গ বেয়ে গলে গলে পড়ছে স্নিগ্ধ নীল দুতি, যেন নীল বরফের টুকরো। কত লোকের লাল রক্তে স্নান করেও এই নীলাজম্লান নীল, কিন্তু এত করেও কোনো তস্কর বা কোনো দস্যু নীলার অধিকার পায়নি। পেয়েছে শুধু রহস্যময় মৃত্যুর অব্যর্থ অপঘাত। আজ আমার ষড়যন্ত্রে চুনিলালের হাতে মন্দির পুরোহিত আর সর্পাঘাতে চুনিলাল প্রাণ হারিয়েছে। ওই নীলার জন্যে, এই নীলার জন্যেই আজ আমার রিভলভারের গুলিতে প্রাণ দিতে হলো সোহনলাল আর হীরালালকে। আর পুলিশ পুলিশ তো আমাকে ধরতে আসেনি। হীরালালের অনুসরণেই ও বাড়িতে তারা হানা দিয়েছিল। আর আমি যে নীলা চুরি করেছি এমন প্রমাণ তারা কোথায় পাবে, তাই না? সোহন ও হীরালালের হত্যার জন্য পুলিশ আমাকে সন্দেহ করবে? তা করুক না। এমন কত গন্ডা হত্যার জন্য তো কতবারই পুলিশের সন্দেহ হয়েছে আমার উপর। আমার গতিবিধির হদিশ মেলাবে এমন পুলিশ এখনো জন্মায়নি। ওই ঠিকানার গুন্ডা দলপতি আর এই ঠিকানার সাংসারিক কর্তা যে আলাদা নামে একই লোক, এ তথ্য কেউ জানেই না। এই কথা বা এই ঠিকানা যে জানতো সেই হীরালাল, তার মুখ তো আজ বন্ধ করেই এসেছি। আর কে আছে যে এই নীলা এই নির্জন ঘরের মধ্যে আমার চোখের সামনে হাতে ধরা রয়েছে তা ছিনিয়ে নিয়ে যাবে? সেই আকাশ চেরা অট্টহাসি, এই ঠক ঠক কাঠের পায়ের শব্দ, ওই অশরীরী প্রেতের ছায়া। কিন্তু তাই তো আজকের এই সব ব্যাপারের অর্থ কি? তখন ওই অট্টহাসি কে হাসলে? হ্যাঁ, এই ঘরে থেকে থেকে কাঠের পায়ে চলে বেড়াচ্ছেই বা কে? দূর, আর ভাববো না। এই যত সব গাঁজাখুরি কাণ্ড। ওহে বাপু কেঠো ভূত, তুমি আর একবার তোমার অট্টহাসিটা হাসো দেখি, আর একবার খটখটিয়ে চলে বেড়াও দেখি। হ্যাঁ, তুমি যদি সত্য হও, যদি জ্যান্ত হয়ে আমাকে দেখা দিতে পারো, তাহলে এখনই তোমার সাধের নীলা এই আমি তোমাকেই ফিরিয়ে দেবো। এই দেখো তোমার নীলা আমার পাঞ্জাবির ডান পকেটে রয়েছে। পারো তো জোর করে কেড়ে নাও। হ্যাঁ, কাঠের মূর্তি যদি জ্যান্ত হতো তাহলে তো পৃথিবী উল্টে যেত। যত সব আজগুবি কথা। এই কে রে? আমি হুজুর। ও হ্যাঁ, কি রে রামু? হুজুর, পুলিশ। হ্যাঁ, সে কি? পুলিশ কোথায়? বাড়ির চারদিকে তারা বাড়ি ঘেরাও করে ফেলেছে হুজুর। ওই শুনুন হুজুর, তারা বাড়িতে ঢুকতে চায়। দরজা কি খুলে দেব? না 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 না, ওরা যে দরজা ভেঙে ফেলবে। হ্যাঁ, ফেলুক। তুই গিন্নির ঘরের দরজার বাইরে গিয়ে বাইরে থেকে শিকল তুলে দে। হ্যাঁ, পুলিশ দেখলে গিন্নি ভয় পাবে। যা যে আগে। এই দরজা খোলো, এক্ষুনি দরজা খোলো। পুলিশ বাড়ি ঘেরাও করেছে। এ বাড়ি থেকে পালাবার কোনো গুপ্ত পথ নেই। তাহলে আমার লীলা খেলা ফুরোবার সময় হয়েছে। হ্যাঁ, কিন্তু
কিন্তু পুলিশ এই বাড়ির ঠিকানা কোথায় পেলে? হ্যাঁ, আমি ডক্টর জেকিল আর মিস্টার হাইডের জীবনযাপন করি। এই বাড়ির উপরে পুলিশের সন্দেহ হলো কেন? হ্যাঁ, এখানকার ঠিকানা জানতো খালি হীরালাল, কিন্তু সে তো এখন জমের বাড়িতে। যাক যাক যাক, এখনো সব ভেবে লাভ নেই। এই কাঠের ভূত নয়, এই জ্যান্ত পুলিশ। ওই 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 ওরা বোধহয় সদর দরজা ভেঙে ফেললে। আমিও এখন ঘরের দরজা বন্ধ করি। প্রাণ থাকতে আত্মসমর্পণ করব না। না, বিনা যুদ্ধে আমি মোটেই হার মানব না। দেখি কত ক্ষমতা আছে ওদের। এই, কে তুই? আমি চাকর হুজুর। তোর বাবু তো পান্নালাল। আগে না না, হ্যাঁ হুজুর, লাল বাবু। বুঝেছি। তোর যে বাবু সে কোথায়? ও ওই ঘরে হুজুর। পান্নালাল, আর লুকোচুরি নিচে, দরজা খোলো। না না না, দরজা আমি খুলবো না। তাহলে দরজা ভেঙে ফেলবো। যে ঘরে ঢুকবে তাকে আমি গুলি করে মেরে ফেলবো। এই জমাদার, এই সেপাই, ভেঙে ফেলো দরজা, দেখি কে কাকে গুলি করে। প্রত্যেক আঘাতে সমস্ত বাড়িখানা কেঁপে কেঁপে উঠছে। নিরীহ নিরুপদ্রণী পল্লী ত্রস্ত, চকিত, চঞ্চল হয়ে উঠল। বাড়ির বাইরে লোকজন ভিড় করে জমছে। তাদের বিস্ময় আর চাপা কোলাহলে সমস্ত ব্যাপারটা যেন আরো ভয়াবহ হয়ে ওঠে। এইসব হইচই ছাপিয়ে আচম্বিতে ঘরের ভেতরে জাগলো এক সুদীর্ঘ অট্টহাস্য। কে হাসে অমন করে? স্যার, স্যার, আসামি ভয়ে পাগল হয়ে গেছে স্যার। পাগলে কি অমন করে হাসে? হঠাৎ ঘরের ভেতরে জাগলো একটা তীব্র আর্তনাদ। ঘুমন্ত রাত্রির পঞ্জরে যেন কোনো গুপ্ত ছুরি অতর্কিতে আমূল বিদ্ধ হয়ে গেল, আর সারা প্রকৃতি বুঝি মর্মান্তিক আতঙ্কে তীব্র তীক্ষ্ণ দীর্ঘস্বরে চিৎকার করে উঠল। ও কি যন্ত্রণার চিৎকার? স্যার, স্যার, দরজায় কান পেতে আমি কি শুনছি জানেন? কি শুনছো? কে যেন কাঠের পা ফেলে খটখট করে ছোটাছুটি করছে। ছুটোছুটি নিকুচি করেছে, ভাঙো দরজা। আবার পদাঘাতের পর পদাঘাত। হুড়মুড় করে দরজা ভেঙে পড়ল। দেখা গেল পান্নালাল মেঝের ওপর চিত হয়ে পড়ে আছে। স্যার, স্যার, সাপ স্যার, মস্ত গোখরো সাপ। মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, গুলি করে মেরে ফেলো। সাপটা মরলো না স্যার, জানলা দিয়ে পালালো। তোমাদের হাতে একটুও টিপে? আগে আপনিও তো রিভলভার ছুঁড়েছিলেন স্যার। এখন তর্কের সময় নয়, ওদিকে চেয়ে দেখো। আসামিকে বোধহয় সাপে কামড়েছে। বোধহয় কি কামড়ে ছিঁড়ে খেয়েছে। দেখুন দেখুন, মরার মতো পড়ে রয়েছে। দেখুন, ওর মুখ দিয়ে গেঁজলা উঠছে, সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, রক্তারক্তি। আরে ওর জামা কাপড় খুঁজে দেখো, নীলাটা পাওয়া যায় কিনা। না স্যার, নীলা নেই। এর পাঞ্জাবির ডান পকেটটা কে জোর করে টান মেরে ছিঁড়ে নিয়েছে স্যার। ছেঁড়া পকেটটা ওই তো মেঝের ওপর পড়ে রয়েছে। দেখো দেখো ওর ভেতরে নীলা আছে কিনা। নেই স্যার। তাহলে রাস্কেল পান্নালাল নিজেই নিজের পকেট ছিঁড়ে নীলাখানা রাস্তায় ফেলে দিয়েছে। স্যার, স্যার, এটা কি ভূতের হাসি স্যার? ভূত? আইন ভূত মানে না। দৌড়ে যাও, কে হাসছে ধরে নিয়ে এসো। হয়তো ওই বেটাই নীলা চুরি করে নিয়ে সরে পড়েছে। ইন্সপেক্টর আর দুজন কনস্টেবল ভিন্ন আর সকলে ছুটে নিচের দিকে অগ্রসর হল। অট্টহাসি ক্রমে দূর থেকে আরো দূরে ক্ষীণতর হয়ে মিলিয়ে যাচ্ছে। এইসব হইচই উত্তেজনার মধ্যে প্রভাত আর বন্ধ ঘরে ঘুম থেকে জেগে চিৎকার করে উঠে কখন মূর্ছিত হয়ে পড়ল কেউ তা জানতেও পারল না। ইন্সপেক্টর কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। পায়ের কাছে মেঝের ওপর পান্নালালের অন্তিম শয্যা। আকাশের পরপার থেকে যেন আরো দু একবার সেই বিকট হাসির প্রতিধ্বনি কানে এসে বাজে, তারপর একেবারে মিলিয়ে যায়। আর সেই নীলা, কে জানে, হয়তো সুদূর সাঁওতাল পরগনার পর্বত গুহায় সেই অদ্ভুত প্রেত দেবতার
12 ফুট উঁচু কাঠের মূর্তির গলায় সেই সর্বনেশে নীলা এতক্ষণ আবার দুলিয়ে তুলছে তার সর্বনাশা সম্মোহনী দীপ্তি। তার নীল গায়ে রাঙা রক্তের দাগে এখনো হয়তো পান্নালালের দেহের উত্তাপ হারায়নি। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের সর্বনাশা নীলা। গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন কোরক সামন্ত, অনুরণ সেনগুপ্ত, কৌশিক গাঙ্গুলি, মনীষ ঘোষ, পাপিয়া রায় চক্রবর্তী এবং অংশুমান গুহ মজুমদার। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।